আমি বুঝতে পারছি না, আমাকে তাড়ানোর জন্য শেষমেশ বাড়িটা বিক্রি করবে। বাড়িতে বিক্রির ধান্দা আগেও ছিল। আসো, যাই না মা, যাই না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, ভালো থাকো সবাই। এটাই চাই, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো। তো আমি যে কথাগুলি এতদিন ধরে তোমাদের কাছে বলছি না, সেই কথাগুলি সেগুলো তোমাদের কাছে বলতে এসেছি। আর তোমরা যারা যারা আমার অতীতটা জানতে চাইছো, সেটা আমি কিছুদিন পরে বলছি, কারণ এখন আমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, তার জন্য আমি বলতে পারছি না। কারণ এখন আমি এটা নিয়ে চিন্তিত আছি কি করব, কারণ আমার নেই বলতে নেই, এখানে আমার কেউ নেই। আর ত্রিপুরায় আমার মা দাদা আছে, আর ওদেরও জানিয়ে কোনো লাভ হবে না আমি জানি। আর শুধু শুধু জানালে কী হবে, ওরা কষ্ট পাবে, শুধু শুধু আর কিচ্ছু করতে পারবে না। ওরা এরকম জেনে করে এনেছে যাতে ও কিছু না করতে পারে। আমার দাদাও কিছু করতে পারবে, মাও কিছু করতে পারবে না। যদি আমার এখানে কিছু হয়ে যায়, সেই লাশটাও নেওয়ারও ক্ষমতা নেই ওদের। তো এখন আমার শ্বশুরবাড়ির লোক বেশ কিছুজন, এখন কিছু লোক মিলিত হয়েছে সম্পত্তির জন্য, কিছু লোক মিলিত হয়েছে আমার শাশুড়ির কান্না দেখে। তো এই দুটো কারণে ওদের সাথে মিলেছে, মানে কিছু কিছু ফ্যামিলির লোক মিলেছে ওদের সাথে এই কারণে। তো যে দেখছে, তোমাদের বললাম যে বাড়িতে কি বিজনেসটা একটা হচ্ছে, এটা শুরু হয়েছে কিছুদিন হয়েছে, এখন কিছু টাকা ইনকাম হচ্ছে দেখছে। তো সেটা জ্বলন্তি, এখন কেউ থাকতে পারছে না। সবাই চিন্তা করছে মনে হয় অষ্টমী লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে, লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। একদিন সপ্তাহে কয়েকজন লোক আসে, সেটাতে আমি লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছি ভাবছে, কামিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, সেটাই ভাবছে সবাই। একটা মেয়ের পিছনে যে কত টাকা খরচ, সেটা কোনোদিন কেউ খোঁজ নেয়নি। আমার শ্বশুরের দোকানে মাল উঠাতে পারছিল না, কিভাবে আমার বাবা মাল তুলবে, সে টাকাটা কেউ দিতে পারিনি। যখন আমার শ্বশুর সুস্থ ছিল তখন কেউ আসতে পারিনি, যখন আমার মেয়ে সুস্থ ছিল তখনও কেউ আসতে পারিনি। আর এখন সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমি টাকা আমার শ্বশুর বাবা ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করে না, আমি কি বুঝি না? আমি সবই বুঝি। ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করতে পারে না, জিজ্ঞেস করছে বাবা টাকা কি করে। তখন তো কেউ জিজ্ঞেস করুনি এসে। আচ্ছা, কিছুদিন হয়েছে ব্যবসাটা শুরু হচ্ছে, তোমরা এই কথা বলছো। এই ঘরটা বাঁচাতে তোমরা কেউ জানো না, এই ঘরটা বাঁচাতে আমি আমার সোনার জিনিসগুলি বন্ধক দিয়েছি। আজকে 1 বছর 3 মাস হয়েছে। গত বছর জানুয়ারি মাসে সোনার জিনিসগুলি বন্ধক দিয়েছি আমি, আমার কানের আর শাঁখা বাঁধানো। এখন আমি আনতে পারিনি। কেউ ফোন করে আমাকে এটা জিজ্ঞেস করেনি, অষ্টমী তুমি শাঁখা বাঁধানোগুলো এনেছো, টাকা কিছু হয়েছে, শাঁখাগুলো এনেছো? সেই কথাটা ভালোভাবে কথাটা কেউ জিজ্ঞেস করেনি আমাকে। শুধু করে জিজ্ঞেস করছে যে টাকাগুলো কি করছে দাদা, টাকাগুলো কি করছে। সেদিন ডাক্তার কাছে নিয়ে গিয়েছি মেয়েকে, 500 টাকা ভিজিট, 500 টাকার ওষুধ, 1000 টাকা শেষ। তারপরের দিনে আমি বাজারে গেছি, মেয়ের দুধ এনেছি, বাজারে এনেছি, এখানে আমার 800-900 টাকা শেষ। তারপরের দিন আবার রিল্যাক্স আনলাম, তেল আনলাম, করে আনলাম, ওইখানে আমার 700-800 টাকা শেষ। টাকা কি? সেগুলো খোঁজ কেউ নেয় না। এসি ঠিক করলাম, সেখানে টাকা শেষ। র্যাকটা বানালাম, সেখানে টাকা শেষ। বাবার দোকানে মাল তুলতে হয়, সেখানে টাকা লাগে। কেউ খোঁজ নেয় না কি কি আসল বিষয়। শুধু খালি এখন শুধু খালি খোঁজ নিচ্ছে আর কত টাকা ইনকাম হচ্ছে, কি করছে। এত বছর কেউ খোঁজ নেয়নি, যখন আমি ছিলাম না তখনও কেউ খোঁজ নেয়নি, এখন খোঁজ নিচ্ছে। কি বলবো না, লোকেরা যখন কথা বলে না, আমি খালি ভাবি শুধু খালি যে মানুষ এরকম হতে পারে। কিন্তু আমি ঠাকুরতে কথা বলছি, আমার হাত সবাই যদিও ছেড়ে দেয় না, আমার এখানে বলতে আমার শ্বশুরবাড়ি কিছু কিছু লোক যদি হাত ছেড়েও দেয় না, আমি জানি আমার ভগবান আমার হাত ছাড়বে না। আর আমার ইউটিউবে যত আমার বন্ধুরা আছে যারা আমাকে ভালোবাসে, তোমরা আমার হাত ছাড়বে না। আমি এটা ভালো করেই জানি যে তোমরা অন্তত আমার হাত ছাড়বে না। ওরা আমার হাত ছেড়ে দিল, তোমরা ছাড়বে না। এখনকার দিনে মনে হয় টাকাটাই সব কিছু, সম্পর্ক কিছুই না, সম্পর্ক কিছুই না। মা ধরে না, মা আসো। তো এটাই ভাবি আর কি, মেয়েটা যখন অসুস্থ হয় না, তখন আমারটা আমি বুঝি কীভাবে সংসারটা চালাচ্ছি, কীভাবে চালের কিলো 53 টাকা, তেল একটা 200 টাকা, কীভাবে সংসার চলছে সে খোঁজটা কেউ নেয় না। হ্যাঁ, আমার ঘর ভাড়া হচ্ছে কিছুদিন হয়েছে, মাসখানিক হয়েছে। তার আগে আমি 4000 টাকা দিয়ে পুরো সংসারটা কীভাবে চালাইছি সে খোঁজটা নেয়নি। যখন বলেছিলাম যে আমার বাপের বাড়িতে টাকা পাঠাচ্ছে, তখন আর খোঁজ নেয়নি যে তোমার বাপের বাড়ি থেকে কেন টাকা পাঠাবে, ওরাও তো গরিব মানুষ। আমার বৌদিরা তো এত লাখ টাকা এনে রেখেছে, তাহলে তোমার মা কিভাবে দিচ্ছে, সেই খোঁজটা কেউ নেয়নি, সেই খোঁজটা কেউ জিজ্ঞাসা করিনি। আর আজকে আমার বাড়িতে কত টাকা ইনকাম হচ্ছে, কি করছে টাকা, সে খোঁজ নিচ্ছে। তোমরাই বলো সেগুলো কি ঠিক?
তোমরাই বলো সেগুলো কি ঠিক? ওদের আত্মীয় স্বজনই আমাকে জিজ্ঞেস করছে এখন টাকা, লোকজন আসে টাকাগুলো কি করছে দাদা, মানে আমার শ্বশুর। আমি জানি আমার ভিডিওটা দেখে আমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কেন এই কথাগুলো বলেছো, কিন্তু যেটা সত্যি আমি সেটাই আজকে বলছি, যেটা সত্যি সেটাই বলছি। এতদিন তো ফোন করে জিজ্ঞেস করো না একবারও কিভাবে 4000 টাকা দিয়ে তুমি সংসারটা চালাচ্ছ, কিভাবে চালাচ্ছ। বাবা তো 1 টাকা ঘরে দেয় না, সেটা ভালো করে জানে। আবার 8-9 মাস হয়ে গেছে ঘরে কোনো 1 টাকাও দেয় না। কিভাবে চলে সংসারটা কেউ জিজ্ঞেস করেনি, এখন জিজ্ঞেস করছে। কি বলবো না আমি, আমার আর কিচ্ছু বলার নেই, এমন তুফান যাচ্ছে না আমার উপর দিয়ে, কিছু না। তোমাদের আর মেন কথাটা বলি কি হয়েছে। এখন আমার শ্বশুরবাড়ির কিছু লোক যাদের সাথে আমার শাশুড়ি 10-12 বছর 15 বছর 20 বছর ধরে সম্পর্ক নেই, মানে সম্পত্তি নিয়ে টিয়ে তারা চলে গেছে। তারা নিয়ে টিয়ে চলে গেছে, তাদের কোনো সম্পর্ক নেই। তোমাদের মেন কথাটা এখন বলি। হ্যাঁ, তোমাদের বলি, এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা যেটা আমি থাকছি, সে বাড়িটা মানে বাড়িটা হচ্ছে আমার শ্বশুরের মায়ের নামের বাড়ি। শ্বশুরের মায়ের নামের বাড়িটা। তো যেটা আমি শুনেছি, এবং আমার শাশুড়ি খুদ আমার নিজে বলেছে, এখানকার লোক বলেছে, আমার পিসি শাশুড়ি খুদ নিজে বলেছে যে যার যার ভাগ ওরা সবাই নিয়ে নিয়েছে। ফ্ল্যাট বিক্রি করে প্রমোটারের কাছে দিয়েছে, ফ্ল্যাট হয়ে যায়, যার যার ভাগ সে বিক্রি করে নিয়ে চলে গেছে। পিসি খুদ লোকের সামনে বলেছে আমি আমার ভাগ নিয়ে গেছি, দাদা আমার ভাইও আমার ভাইয়ের ভাগ নিয়ে গেছে, সবাই সবার ভাগ নিয়ে গেছে। এখন যেটা আছে এটা আমার দাদা, এখন যেটা আছে এটা আমার দাদার। তারপর কি হয়েছে, তারপর আমার শাশুড়ি কি বলতে গেলাম ভুলে গেছি। হ্যাঁ, বাড়িটা হচ্ছে আমার শাশুড়ির মায়ের, মানে আমার শ্বশুরের মায়ের নামে। তো যার যার ভাগ নিয়ে গেছে, কিন্তু কি হয়েছে এই মানে ভাগটা যখন নিয়ে গেছে, ঠিক আছে, সব কাগজপত্র আমার শাশুড়ির কাছে আছে, যারা যারা নিয়ে গেছে না সব কাগজপত্র আমার শাশুড়ির কাছে আছে, সেটা আমাকে নিজেও বলেছে। আর সব নিয়ে গেছে, আমার শ্বশুরের আধার কার্ড পর্যন্ত নিয়ে গেছে যাওয়ার সময়, আধার কার্ড, আই কার্ড, ঘরে এভরিথিং কাগজপত্র নিয়ে গেছে, জিনিসপত্র তো নিয়েই গেছেই। তখন আমি ছিলাম না যখন নিয়ে গেছে। তারপর কি হয়েছে, ওদের সাথে গিয়ে আমার শাশুড়ি এখন মিলেছে। কিছু লোক তো সম্পত্তির জন্য মিশে গেছে, যে আমরাও সম্পত্তি পাবো। আবার ওদের কাছে কি বলেছে যে আমি আবার তোদের সম্পত্তি দেবো, তোরা যদি বাড়িটা বিক্রি করতে পারিস, সবাই মিলে আমরা বাড়িটা যদি বিক্রি করতে পারি তোদের আবার ভাগ দেব। এবার কি হয়েছে, মঙ্গলবার দিন এ বাড়িতে না, কারণ এই বাড়িতে কেউ মিটিং করে না, এই বাড়িতে কেউ আসেও না, ডাকলেও আসে না। কেন আসে না, কারণ এখানকার লোক, পাড়ার লোক সবাই জানে আমার উপর কি হয়েছে, বাবার উপর কি হয়েছে, তাই এখানে আসে না কেউ। যার সাথে সম্পর্ক নেই সেও এখন এসেছে বাবাকে খোঁজ করতে। মানে কি জানে, মঙ্গলবার দিন মিটিং হয়েছে, যেদিন আমি দিদির বাড়িতে ছিলাম। উকিলের বাড়িতে বা উকিলের যে কোনো জায়গায় হবে সেখানে মিটিং হয়েছে, মানে ওদের ফ্যামিলি সবাই এসেছে। যাদের যাদের সম্পত্তি ভাগ নেওয়ার ইচ্ছে, যাদের যাদের আবার কান্না দেখে গলে গেছে, তাদের সবাই এসেছে। যারা এসেছে না তারা কিন্তু খুব বয়স্ক, মানে বুদ্ধিশীল মানুষ, খুব বুদ্ধি ওদের মাথায়। তো তোমরা যদি এত বুদ্ধি, তোমরা যে এত কেউ যারা টাকা লোভে আসেনি তাদের আমি এক কথাটাই বলছি, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের মনে কি একবারও জাগেনি যে এক জায়গায় মধ্যে দুইজনকে ডাকাই, শাশুড়ি বউ, মানে সবাইকে এক জায়গায় বসিয়ে জিজ্ঞেস করি ব্যাপারটা কি। একজনের কারণে একজনের কথা দেখে যদি তোমরা মিটিং করে নিলে, মিছিল করে নিলে, এই করে নেবে সে করে নেবে, বাড়ি থেকে আমাকে বার করে দেবে, আমি বাপের বাড়ি থেকে কেন কেস করিনি, তাহলে তো সেটা ঠিক না। এক জায়গায় তো বসাতে হয়। যেমন আমার মা এসেছিল, কিন্তু আপনারা কেউ আসেননি যে বিচার করবে, বসে কি হয়েছে আসবে, সে কেউ আসেনি। তো এখন কি হয়েছে, সবাই মিলে প্ল্যান করছে যে বাড়িটা বিক্রি করবে আর আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। তো যেদিন মঙ্গলবার দিন বাবাকে নিতে এসেছিল, সেদিন মঙ্গলবার দিন বাবাকে নিতে এসেছিল, কিন্তু বাবা তো বাড়িতে ছিল, বাবার শরীর ভালো ছিল না, তোমাদের বললাম, যার কারণে মিশে গেছি। তো মঙ্গলবার দিন বাবাকে ফোন করেছে, সোমবার দিন আমি গিয়েছি, মঙ্গলবার দিন ফোন করেছে রাতে, আমার শরীর ভালো না, বুধবার দিন আমি চলে এসেছি। মঙ্গলবার দিন ওরা আমার বাবার দোকানে এসেছিল বাবাকে নেওয়ার জন্য, উকিলের ওখানে যেখানে কথাবার্তা হয়েছে সেখানে। তো সেখানে তার বাবাকে নিতে পারেনি, কারণ যেহেতু বাবা বাড়িতে। তো এখন সবাই মিলে এটাই প্ল্যান করেছে যে বাড়িটা বিক্রি করে দেবে। এবার আবার বলে দিয়েছে, আমার পিসিকেও বলে দিয়েছে যে তারা যে সম্পত্তি নিয়েছে, সম্পত্তির কথাটা যাতে না বলে কারোর কাছে, সম্পত্তি নিয়েছে তাদের কারো না বলে। তো আমি আবার তোমাদের ভাগ দেবো, বাড়িটা বিক্রি করবো, সেটাই হয়েছে। আর আমার শ্বশুর কোথায় থাকবে, শ্বশুরের কি হয়েছে, শ্বশুর 3 মাস করে সবার কাছে থাকবে। এই হয়েছে ভাগ বটরা ওদের মধ্যে। শ্বশুর সবাই কাছে 3 মাস করে থাকবে, আর বাড়ি বিক্রি হয়ে তারা 4 ভাই বোনের মধ্যে ভাগ হবে। কেউ নেবে না, না নিলে আমার শাশুড়িকে দিয়ে দেবে, এরকম অবস্থা হয়ে আছে এখন তোমরাই বলো আমি কি করব। আমার মাথায় কিছু কাজ করছে না, আমি কি করব।
কেন বলো তো? আমি নিজের জন্য একদমই চিন্তা করছি না। তোমরা ভাবতে পারো তোমার কিছু চিন্তা, তুমি হাতের কাজ, আমি আমার কথা একদম ভাবছি না। তোমরাই বলো, দুটো বাচ্চা, তাও দুটো মেয়ে, তাও আবার দুটো মেয়ে, দুটো বাবা আলাদা আলাদা, দুটো বাবার পরিচয় এক জায়গায় মানুষ কিভাবে করব? দুটো মেয়ে, দুটো বাবা আলাদা আলাদা বাবার নাম দিয়ে আমি এক জায়গায় কিভাবে মানুষ করবো? তোমরা আমাকে বলো আমি কি করব? এই মেয়েগুলোকে নিয়ে আমি কি করবো? আমার চিন্তা বাদে দাও। যারা এখানে বিচার আচার করতে পারেনি, একবারও ওরা আছে না, ওরা এত পাপিষ্টি, এত পাপিষ্টি, ওরা একবারও বাচ্চাটার কথা ভাববে না, এত পাপিষ্টি। আমিও বলে দিলাম, আচ্ছা চ্যানেলেই বলছি, সবার সাজা হবে কোথায় জানো? ওই ভগবানের দুয়ারে। যখন ভগবান প্ল্যান করবে না, তখন তোমরা কোথাও বাঁচতে পারবে না। তোমাদের প্ল্যানের থেকে ভগবান আমাকে বাঁচিয়ে নেবে, আমি ভালো করে জানি, একবার বাঁচিয়ে নেবে, কিন্তু তোমাদের কিভাবে বাঁচবে সেটাই ভেবে নিও। তোমরা ভালো করে সবাই জানো, যারা যারা আসতো না, যারা একজন জানে, যে আমাকে জানে না, সে বাদে সবাই কিন্তু জানো ব্যাপারটা, সবাই জানো উনি কি আসল বিষয়, তোমাদের সাথেও কি করেছে সব জানো, জেনেও আজকে অজানা। কিসের জন্য? সম্পত্তির জন্য। কিন্তু ভগবান ওই একজন এসেছিল না আমাকে তাড়াতে, ওকে আমি ত্রিপুরা পাঠিয়ে ছাড়বো। দেখলে তো ঠাকুরের বিচার, 2 মাসও যায়নি, আমাকে বলে গিয়ে 2 মাসও যায়নি, উপরে চলে গেছে। ঠাকুর তো উপরতে নেয়নি, ভূত হয়ে ঘুরছে। যার কারণে যে বাড়িতে ভাড়া ছিল সেই বাড়িতে থাকতে পারোনি। সেটা দেখো ভয় হয় না, সেটা দেখো তোমাদের ভয় নেই। বাকিটা দেখার জন্য তৈরি থেকো। ভগবান তো একজন আছে, আমি জানি তোমাদের কাছে যদি বিচার না পাই, আইনেও যদি বিচার না পাই, ভগবানের দ্বারা তো আমি বিচার পাবোই পাবো, কারণ আমি কোনো ভুল করিনি। সেই মেয়ে পেটের থেকে আমি কষ্ট করে যাচ্ছি, কষ্ট করেই যাচ্ছি। আমি জানি না তোমাদের কতটা বুঝাতে পেরেছি। তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি আরেকটা ভিডিও করে দেব, ঠিক আছে? আর এখন আমি রেডি হয়েছি, আমি শ্বশুরের দোকানে যাব। আজকে শনিবার, হঠাৎ করে বাবা বললো যে না আজকে ভিড় হতে পারে, সন্ধ্যায় চুরি হতে পারে, তুমি একটু এসো। তার জন্য রেডি হয়েছি। আমি বলছি ভিডিওটা করে নিই, তাহলে এডিটিংটাও করে নিতে পারবো, পোস্টও করে নিতে পারবো। আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তখন আর ভিডিও করতে পারবো না, তোমাদের বলতে পারবো না। তো এগুলো চিন্তা করে আজকে কিছুদিন ধরে শরীরটা খারাপ হচ্ছে আমার আরও, যে কী হবে, আমি মেয়েটাকে কী করবো সেটাই শুধু খালি ভাবছি। আমাদের বাড়ি থেকে 1.5 লাখ টাকা আনা হয়েছে, আমার সোনার জিনিসগুলি বন্ধক আছে, সেগুলি চিন্তা কেউ করে না, কেউ জিজ্ঞেসও করে না যে তোমার মা এত টাকা দিয়েছে, এত বছর হয়ে গেছে, 2 বছর 2.5 বছর হয়ে গেছে, টাকাটা কীভাবে শোধ করলো, তোমার জিনিসগুলি কী হয়েছে, কেউ জিজ্ঞেস করে না। শুধু জিজ্ঞেস করে আমার টাকা এখন ইনকাম করছে, কত টাকা ইনকাম হচ্ছে, বাড়িতে কত টাকা ইনকাম হচ্ছে, বুঝলে? অনেক টাকা ইনকাম হয়ে যাচ্ছে এই ঘরটা দিয়ে। কি না বলবো আমি বুঝতে পারছি না। আমাকে তাড়ানোর জন্য শেষমেশ বাড়িটা বিক্রি করবে। বাড়িটা বিক্রির ধান্দা আগেও ছিল, মা একটু চুপ করো, যাও ঘুরে আসো, মা এখন চলে যাও। তো বাড়িটার বিক্রির ধান্দা আগেও ছিল, কিন্তু পারেনি। এখন যাদের সাথে পরিচয় নেই তাদের কাছে গিয়ে, মানে তাদের সাথে ঝগড়াঝাটি হয়ে বিবাদ হয়ে গিয়েছিল, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ওদের কাছে গিয়ে কান্না। আমার শাশুড়ি আবার একটা গুণ ভালো আছে, গুণ না এটাকে বদগুণ বলবো আমি জানি না, আমাদের তো অতি কষ্টে আমাদের চোখে জল আসে। আর সত্যি কথা বলতে কি, আমার অতি কষ্ট হয়ে যায় তখন আমি লোকের সামনে কাঁদি, না হলে আমি চোখের সামনে কাঁদি না। কিন্তু আমার শাশুড়ি এখন এরকম বসেছে তো এখনই কেঁদে দেবে। একবার কি হয়েছে, আমাকে মেরেছে পরে পাড়ার লোক খেপে গেছে, বলছে চল তো এখানে থানায় নিয়ে যাবো। এবার কি করেছে, আমি যাওয়ার আগে উনি কি করেছেন, নাইটি পরেছিল, নাইটি পরে নিজের হাতটা কেটে থানায় আমার আগে উনি চলে গেছে। আমি যাবো কি, আমার আগে উনি চলে গেছে, দেখে আমার ছেলের বউ মেরেছে। তো এখানকার লোক ভালো বলে আর এখানকার লোক আছে বলে আমি বেঁচে গেছি, না হলে আমাকে মনে থানা কোর্ট কাছে এই দূরে উল্টো আমাকে মনে জেলে ঢুকিয়ে দিত। তো এখানকার লোক আছে বলে বেঁচে গেছে, আর এখানকার লোক ভালো বলে, আর এখানকার লোক আমার উপর অত্যাচার হয়েছে দেখেছে বলে এখানে এসে কেউ আর বিচার করে না, এখানে এসে বিচার করে না, সব বাইরে বিচার করে। এবারে বিক্রি করবে, এই করবে, সেই করবে। শ্বশুরকে এখন বুঝলে তো তোমরা, আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই, আমি আর কিছু বুঝতে পারছি না। তোমরা যদি না বুঝে থাকো আমার প্রবলেমটা আমাকে কমেন্টে জানাবে। আমার নিজেরও তো মাথা ঠিক নেই, জানো আমি একা সব কিছু সামলিয়ে আবার এসব ঝড়ঝাপটা সহ্য করছি। আমার কথা বাদ দাও না, সবাই রেখে আমি একটাই তোমাদের প্রশ্ন, সবার কাছে আমার একটাই প্রশ্ন, সবাই বলতে আমার ফ্যামিলি, মানে আমার মেয়ের ফ্যামিলি, আমার ফ্যামিলি বাদই দাও, তোমাদের কি একটু মায়া মমতা বলতে কিচ্ছু নেই? যে বাচ্চাটার কি হবে? একটা বাচ্চা বাপ ছাড়া মানুষ হতে পারে, মা ছাড়া মানুষ হতে পারে না। তাকে না আমি নিয়ে যেতে পারবো, না আমি তোমাদের কাছে রেখে যেতে পারবো, তাহলে আমি কি করব? তোমাদের যদি যখন দিয়েছে তখন থেকে তাড়িয়ে দিতে শুরু করে দিয়েছে। কেন বিয়েটা করালে বলো তো? আমি কি খারাপ ছিলাম? আমি তো খারাপ ছিলাম না, আমি তো ভালো ছিলাম। এরকম আমি খেতে পাচ্ছিলাম না, তোমরা আমাকে উদ্ধার করেছো।
কেন আমার জীবনটা নষ্ট করলে? কেন নষ্ট করলে জীবনটা আমার? তার শাস্তি থেকে তোমরা পাবে না? শাস্তি পাবে, অপেক্ষা করো, সবাই অপেক্ষা করো। যারা আমার পিঠ পিছনে ছুরি মারছো তারাও অপেক্ষা করো, যারা সামনাসামনি মারছো তারাও অপেক্ষা করো। কিছু কিছু লোক জানি আমার খারাপ চায়, কিন্তু কিছু কিছু লোক আমার সামনে এরকম ভাব দেখায় না যেন আমার খুব ভালো চায়, কিন্তু পিছনে দেখা যায় শুধু আমার ক্ষতি চায় আর কিছুই না। তো সবাই রেডি হয়ে থাকো, পিঠ পিছনে করো আর যে চাই করো, ভগবান তো দেখছে। তো শাস্তির জন্য বসে থাকো, ঠিক আছে? তো আমার বন্ধুদের কাছে আজকে আমার এতটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে জানাবে আমি কি করব। কারণ এই বাড়িটা যেহেতু আমার শ্বশুরের মায়ের নামে এখনও হয়নি, কাগজপত্র যেহেতু আমার শাশুড়ির কাছে, তাহলে সেটা কী করবো আমি কিছুই বুঝতে পারছি না। যেমন শ্বশুরও পথে বসবে, ওনাকে কোনোদিন ওরা ভালো রাখবে না। আমি এটাতে এক কলম ভালো করেই জানি যে ওরা কোনোদিন আমার শ্বশুরকে ভালো রাখবে না। ওরা খালি বসে আছে, শুধু খালি হাত পেতে বসে আছে, কীভাবে বাবার থেকে সইটা নেবে আর বাড়িটা বিক্রি করবে। তো তোমাদের কাছে আমি অনেক কিছুই বলি না, তার কারণ হচ্ছে আমার ভিডিওটা আমার বন্ধুরা দেখার আগে আমার শত্রুরা দেখে নেয়। তো শত্রুরা যদি আগে দেখে নেয় আমি কি করছি না করছি, তাহলে তো হয়েই গেল। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে, সেগুলি শুধু খালি আমি বুঝে রাখবো। তোমরা আমাকে বুদ্ধি দেবে যে এটা করো এটা করো, আমি বুঝে রাখবো। কারণ তোমাদের কিছু বলবো না, কারণ তোমাদের বলার আগে তোমরা শোনার আগে ওরা শুনে নেবে, ঠিক আছে? তো এখন আমি বাবার দোকানে যাই, বাবা বলে যাচ্ছে 6টা সাড়ে 6টার দিকে যেতে। এখন মনে হয় 5:30 6টা বাজতে চললো। রেডি হয়ে গেছি, এখন দরজা তালা দেবো, তারপর চলে যাবো। তো ঠিক আছে, তোমরা আমাকে জানাবে আমি কি করবো, আমি বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না। ঠিক আছে, রাখছি।